কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ জন বাংলাদেশি, মমতা সরকারকে দায়ী করলেন শুভেন্দু। ইরানের সঙ্গে সব বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত। কিম জং উনের সঙ্গে মুখোমুখি বৈঠক আয়োজনের নির্দেশ ট্রাম্পের। গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬ জন। রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে ইসরায়েল, জানালেন রুশ জেনারেল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ছোট ছোট কক্ষ, সংকীর্ণ চলাচলের পথ এবং পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যায়। অভিযোগ রয়েছে, আগুন নেভানোর প্রয়োজনীয় ব্যবস্থা এবং ভবন থেকে বের হওয়ার বিকল্প পথ ছিল না। মূল প্রবেশ ও বের হওয়ার পথও ছিল অত্যন্ত সরু। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সাবেক সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, আগের সরকারের সময়ে কলকাতা ও রাজ্যের বিভিন্ন অবকাঠামোতে সরকারি তদারকি ও বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়েছে। শুভেন্দু বলেন, বর্তমানে উদ্ধার কাজ ও আহতদের চিকিৎসার দিকে নজর দেওয়া হচ্ছে। আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ৫ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ধোয়ার কারণে, কারণ ওখানে যারা পাওয়া গেছে আমাদেরকে বেশিরভাগেরই গায়ে সেভাবে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা নেই। অনেকেই ওই ধোয়াতেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিক অনুমান। ডাক্তাররা আরও ভালো বলতে পারবেন। ভারতের সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা তুলে ধরে সংস্কার ও উন্নয়নের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন এলাকায় সমর্থকদের মাধ্যমে সরকারি স্কুলগুলোর সমস্যা চিহ্নিত ও তা তুলে ধরার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। তবে পশ্চিমবঙ্গে আন্দোলন ঘিরে হামলার অভিযোগ ওঠায় কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, নানা বাধা ও হামলার অভিযোগ থাকলেও সরকারি স্কুলের জবাবদিহি নিশ্চিত এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবি থেকে তারা সরে আসবেন না। যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধের স্থায়ী অবসান চায় ইরান, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আরাকচি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের কাজ করছে তেহরান। সাম্প্রতিক অস্থিরতার সময় সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রশংসা করে তিনি বলেন, কয়েকটি দেশ ইরানকে পণ্য ও ওষুধ সরবরাহ করেছে। পাশাপাশি আটকে পড়া ইরানিদের দেশে ফেরার সুযোগ এবং ইরানি বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে তারা। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 18 আগস্ট মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আমিরাতের অভিযোগ, ইরান পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তেহরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি এবং আমিরাতের এমন অভিযোগ আঞ্চলিক নিরাপত্তা প্রচেষ্টার জন্য ক্ষতিকর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আয়োজনের বিষয়ে উদ্যোগ নিতে উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী নভেম্বরে চীনের শেনঝেনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে যোগ দিলে ওই সময় বৈঠকটি হতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে দুই নেতার বৈঠক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা হয়নি। কিমের সঙ্গে আলোচনাকে দুই দেশের সংলাপ পুনরায় শুরু এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে রাজি করানোর সুযোগ হিসেবে দেখছেন ট্রাম্প। যদিও বিশেষজ্ঞ ও কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করছেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে ও সিনিয়র আইনজীবী আবদুলায়েসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে এমন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ে।
তবে আইসিসির প্রেসিডেন্ট আকানে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, আদালতের স্বাধীনতা ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের চাপ মেনে নেওয়া হবে না। সর্বশেষ নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভেনেজুয়েলায় উৎপাদিত মোট তেলের প্রায় অর্ধেক এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এই তেল সরবরাহ শুরু হয়েছে। বুধবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কাইল হাউস্টভেইট জানান, ভেনেজুয়েলায় প্রতিদিন প্রায় 12,50,000 ব্যারেল তেল উৎপাদিত হয়। এর মধ্যে 5 লাখের বেশি ব্যারেল যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল শোধনাগারে। এসব শোধনাগার মূলত ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল পরিশোধনের উপযোগী করে তৈরি। ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলেও জানান তিনি। গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত 6 জন নিহত ও 14 জন আহত হয়েছেন। মঙ্গলবার গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে পরিণত হওয়া ওই ক্যাফেতে হামলা চালানো হয়। মঙ্গলবার ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি মরদেহ আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলায় হামাসের কয়েকজন কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল। তাদের অভিযোগ, ওই কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়ালে ইসরায়েল এক পর্যায়ে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপুতি আলাউদ্দিনভ। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, যুদ্ধকে যতটা সম্ভব বিস্তৃত করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সংঘাতে জড়িয়ে ফেলাই ইসরায়েলের অন্যতম লক্ষ্য। এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই হয়তো থাকবে না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘ 9 মাস পর কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে বোন নরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সাক্ষাৎ হয়। বুধবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রথমবার ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন নরিন। কারাগারের সম্মেলন কক্ষে তাদের 15 মিনিটের সাক্ষাতে ইমরানের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আলোচনা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে শারীরিক পরীক্ষার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়ার বিষয়েও জানানো হয়। নিরাপত্তার কারণে ইমরানের অন্য বোন ও কয়েকজন স্বজনকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। রাজনৈতিক নেতাদেরও কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। আদালত সতর্ক করেছে, পারিবারিক সাক্ষাৎ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে এই সুবিধা বাতিল করা হতে পারে। পরে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও প্রায় 35 মিনিট সাক্ষাৎ করেন ইমরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাহান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।